বাংলাদেশের ওয়ানডের ইতিহাস, স্বর্ণালী ইতিহাস, যে ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ করত বিশ্বের সবকটি দেশ। আমরাও গর্ব করতাম ওয়ানডেতে আমরা বিশ্ব সেরাদের একজন। ওয়ানডেটাই ভালো খেলতাম, টেস্টেও বাংলাদেশের খুব একটা ভালো জায়গা ছিল না, টি-20তেও কোনো বলার মতো কিছুই ছিল না। একমাত্র ওয়ানডে ছিল যেটা নিয়ে গর্ব করতাম, যেটা নিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল। সেই ওয়ানডেতে এখন বাংলাদেশ খাবি খাচ্ছে রীতিমতো। আমি যদি বলি লাস্ট 4টা সিরিজ, এই সিরিজ বাদে, তার মধ্যে 3টা সিরিজ বাংলাদেশ হেরেছে। এই 4 সিরিজের 12টা ম্যাচের মধ্যে অল ওভার মোটামুটি 7টা ম্যাচই বাংলাদেশ 5 ওভার ব্যাটিং করতে পারেনি। এই 7টার মধ্যে আবার মিনিমাম 3টা ইনিংস 5 ওভার ব্যাটিং করতে পারেনি। কতটা যাচ্ছে তাই অবস্থা, কতটা বাজে অবস্থা ব্যাটারদের বাংলাদেশ সেট আপ, ওয়ানডে সেট আপে, তারই একটা ধারাবাহিকতা প্রকাশ পেয়েছে আফগানিস্তানের এই সিরিজে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে, বাংলাদেশ হেরেছে, খুব 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 বাজেভাবে হেরেছে। যেভাবে হেরেছে এটা আসলে খুবই লজ্জাজনক, এক প্রকারের বলা যায় আত্মসমর্পণ আফগানিস্তানের কাছে। আমি যদি ম্যাচের সিনারিওগুলো বলতে চাই, বাংলাদেশ 221 রান করেছে মাত্র, অথচ প্রথম 10 ওভারই তারা 3 উইকেট হারিয়ে 51 রান তুলে নিয়েছিল। যেখানে বাংলাদেশ বারবার হারছে এখানেও এই ম্যাচেও হেরেছে। উইকেট, মিডল ওভার রান তুলতে না পারা, শুরুতে 15 ওভারের মধ্যে 3-4 উইকেট হারিয়ে ফেলা, তখনই মিডল ওভার শেষের দিক চলে আসে, ঠিক তখনই টপাটপ উইকেট পড়ে যাওয়া। বাংলাদেশ যে রানটা করেছে সেটা যথেষ্ট ছিল না আমার মনে হয়, কারণ আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ যেমন, আফগানিস্তানের বলারদের কথা যখন আসলে তখন বলতে হয় আজমাতুল্লাহ ওমরজাই, ভাই রে ভাই, টপ ক্লাস বলার হয়ে গেছে বাংলাদেশের সামনে। বাংলাদেশের ব্যাটারদের সামনে আজমাতুল্লাহ ওমরজাই বল করছিল না, আমার দেখে মনে হচ্ছিল জাসপ্রীত ওমরজাই, মিচেল ওমরজাই, ট্রেন্ট ওমরজাই, এই নামটা মনে হয় সামনে ছিল তাদের। কেন বলছি, কারণ জাসপ্রীত বুমরার বল, মিচেল স্টার্কের বল, ট্রেন্ট বোল্টের বল মনে হয় খেলতে এত ভয় পায় না ওমরজাইকে খেলতে যতটা নাভিশ্বাস তুলে গিয়েছিল বাংলাদেশের ব্যাটারদের। অপরদিকে আফগানিস্তানকে যখন 222 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে, বাংলাদেশকে কখনোই মনে হয় নাই অ্যাপারেন্টে, কখনোই মনে হয়। মিডল ওভারে রান কিছু চেক দিয়েছে হয়তো বা, সেটা আটকে রেখেছে, ভালো বোলিং করছে, বাট লাভ কি? আপনি যদি মিডল ওভার উইকেট দিয়ে আসেন, এগেনস্ট মিডল ওভার উইকেট নিতে না পারেন। তাসকিনের বোলিং আমার কাছে টোটালি নিষ্প্রদীপ লেগেছে, কোনো বিষ ছিল না, নির্বিষ বোলিং তাসকিনের। এর মধ্যে ধন্যবাদ দিতে হয় মেহেদী মিরাজকে, তাওহিদ হৃদয়কে, দুজন 50 করেছেন, যদিও সেই 50টা নিয়েও তর্ক বিতর্ক রয়েই গিয়েছে, কারণ যেভাবে 50টা হয়েছে, টপ অর্ডার পরে গিয়েছিল, ম্যাচ ধরতে হবে, ধরে খেলেছে, ঠিক আছে, মানা যায়, বাট আধুনিক ক্রিকেটের সাথে যায় না। আপনি তো যদি এত ভয় পেয়ে খেলেন, তাহলে ভাই বাদ দেন। টেস্ট র্যাঙ্কিংয়ে 9 আছেন, টি-20 র্যাঙ্কিংয়ে 9 আছেন, টি-20তে ভালো করতে গিয়ে ওয়ানডে ভুলে খেয়েছেন, কি লাভ? ইন দ্য সার্চ অফ গোল্ড উই লস্ট আওয়ার ডায়মন্ড, এই কথাটা, এই প্রবাদটা বাংলাদেশের সাথে এখন হারে হারে মিলেই যায়। যেখানে বাংলাদেশ ম্যাচটা হারলো, আমার কাছে সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ, আমি মনে করি বাংলাদেশ ম্যাচটা প্রধান হারের কারণ বলেন বা হেরে যাওয়া জায়গা যদি বলেন, ওই যে তাওহিদ হৃদয় এবং মেহেদী মিরাজের যে একটা ভালো পার্টনারশিপ হচ্ছিল, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ভালো খেলেছে, ভালো একটা পার্টনারশিপ হয়ে যাওয়ার পরেও যখন তাওহিদ হৃদয় 55-56 রান হয়তো বা ওই সময় রান আউট হয়ে গিয়েছে, ওই রান আউটটাই বাংলাদেশকে ভুগিয়েছে। ওই রান আউটটা যদি না হতো, অ্যাটলিস্ট আমার ধারণা আর 20-30টা রান বাংলাদেশ তার বোর্ডে অ্যাড করতে পারতো। বাংলাদেশ যদি বোর্ডে 30টা রান অ্যাড করতে পারতো, আমার মনে হয় ম্যাচের রেজাল্টটা ডিফারেন্ট কিছু হলেও হতে পারতো। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই জানাবেন, তাসকিনকে নিয়ে কিছু বলে যাবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।